এবার ভারত ও বাংলাদেশ সীমান্তে এমন একটা ঘটনা ঘটলো যা কিন্তু দুই দেশের সম্পর্ককে আরো অন্য লেভেলে খারাপ জায়গায় নিয়ে চলে গেল। বাংলা সীমান্তে বেসিক্যালি কোচবিহারে আজকে বিএসএফ এর এক সদস্যকে টেনে হিচড়ে গরু পাচারকারীরা বাংলাদেশে নিয়ে চলে যান। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে কোচবিহারের মেকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তের কাছে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে। আর সকালে যখন পার্টিকুলার ওই সীমান্তবর্তী অঞ্চলে ঘন কুয়াশা ছিল, তখন গরু পাচারকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন এবং তারা গরু পাচার করার চেষ্টা করছিলেন। বিএসএফ কর্মী তাকে যখন বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন একদল গরু পাচারকারী তাকে টেনে হিচড়ে কিন্তু ওই দেশে নিয়ে চলে যান এবং বিজিবির সদস্যরা তাকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করেন, আটক করেন। আরো ডিটেলিং এ যদি যান তাহলে দেখবেন তিনি 174 নম্বর ব্যাটালিয়নের সেনা সদস্য ছিলেন এবং এই অঞ্চলটি বহুদিন ধরেই কিন্তু অরক্ষিত, অর্থাৎ কাঁটাতার দেওয়া কিন্তু সম্ভব হয়নি। এবং এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে যে বিরোধ যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আগামী কবে এই জায়গাটি কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হবে সেটা কিন্তু নিঃসন্দেহে বড় প্রশ্ন। আপনারা জানেন এই পুরো বিষয়কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টেও কিন্তু একটি মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে বলছেন যে আমরা এই কাঁটাতার দেওয়ার জন্য অর্থ অ্যালট করেছি, কিন্তু রাজ্য কোনো অবস্থাতেই জমি দিতে চাইছে না। এবার রাজ্য কেন জমি দিতে চাইছে না এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকার এবং এক মামলাকারী সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হন এবং এই পুরো বিষয়টা কিন্তু বিচারাধীন। যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু কাঁটাতার দেওয়া ছিল না এবং এই অঞ্চলটি অর্থাৎ 3 বিঘা করিডর সংলগ্ন কুচলিবাড়ি দহগ্রাম অঙ্গরপোতা সীমান্ত তা কিন্তু কাঁটাতার অরক্ষিত জায়গা নয় এবং বারবারই এই জায়গাতে কিন্তু চোরা চালানকারী, চোরা পাচারকারী এবং একাধিক অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ধাবা বসানোর চেষ্টা করেন, তা অভিযোগ কিন্তু বহুবার আমরা শুনেছি। আর এখানেই কিন্তু আজকে এই ভয়ানক ঘটনাটি ঘটলো, যেখানে এক বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে কিন্তু নিয়ে যাওয়া হয়। ঘটনাটি কালকে ঘটলেও বারবার বিজেপির সঙ্গে বিএসএফ কর্তারা যোগাযোগ করেন, একাধিক পতাকা বৈঠক হয়, কিন্তু তারপরেও বিএসএফ কর্তাকে কিন্তু বা কর্মীকে কিন্তু আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি প্রাথমিকভাবে। একাধিক অসমর্থিত সূত্র বলছে 12 ঘন্টার পর বিএসএফ জওয়ানকে কিন্তু দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন কিন্তু উঠে গেল। প্রথমত, কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে যে জটিলতা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে তৈরি হয়েছে, তা যে দেশেরও ক্ষতি করছে তা বুঝবো আমরা কবে? এই যে জাতীয় সুরক্ষার সঙ্গে সরাসরি কম্প্রোমাইজ করা হচ্ছে, এটা বুঝতে তো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। যদি কোনো জমি জট বা জটিলতা তৈরি হয়, তাহলে অবিলম্বে এই সমস্যার সমাধান যে দুপক্ষরই করা উচিত তা আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু অনেকে বুঝে না বোঝার ভান করছেন এবং প্রয়োজনে আমাদের পক্ষ থেকে কোনো অ্যাগ্রেসিভ অ্যাকশনও আসছে না। ফলে এই ঘটনা কিন্তু এক্সপেক্টেড ছিল, হয়তো অনেকটা পরে হতে পারতো, কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে যখন ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। পাশাপাশি আজকে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হয় যে সীমান্তে বিএসএফ নাকি অকারণে গুলি চালান এবং বিএসএফ নাকি বাংলাদেশিদের টার্গেট করে করে সীমান্ত হত্যার মতো নিন্দনীয় ঘটানো মানে ঘটনা ঘটান। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, এরপরে যদি বিএসএফ জওয়ানরা নির্বিচারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরে গুলি চালায়, তাহলে মোহাম্মদ ইউনূসের কিছু বলার থাকবে তো? মানে বিএসএফ জওয়ান তাকে টেনে হিচড়ে ওদেশে নিয়ে যাওয়া হবে, এটা যদি এক সীমান্তের অলিখিত নিয়ম হয়ে যায়, তাহলে তো বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তীকালে এর হয়তো অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মক কোনো ভূমিকা নেওয়া হতেই পারে এবং সেটাই কিন্তু নেওয়ার জায়গায় বাংলাদেশে যেতে বাধ্য করছে ভারতকে। একটা সময় সম্পর্কটা তো এরকম ছিল না। শেখ হাসিনার সময়তেও এইরকম গুলি চালানোর ঘটনা আমরা শুনতে পেতাম না, কিংবা বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে ওদেশে নিয়ে যাওয়ার ঘটনা আমরা শুনতে পেতাম না। কিন্তু শেষ 1 বছর ধরে শুধু বাংলা সীমান্ত নয়, ত্রিপুরা, আসামেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, যে যে ঘটনা বিএসএফ কর্তাদেরকে সরাসরি আঘাত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। আর এই চোরা চালানকারীরা বা গরু পাচারকারীরা বা অবৈধ বাংলাদেশিরা তাদের সঙ্গে এমন কিছু ধারালো অস্ত্র বর্তমানে রাখেন
যা সরাসরি বিএসএফ এর বিপক্ষে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। পাশাপাশি কালকে ভারতও কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে তা নিয়ে একটি কড়া ভাষণ দিয়েছিল এবং বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে যেভাবে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে তা কিন্তু গোটা বিশ্বের কাছেই আতঙ্কের এক বিষয়। ভারত স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছিল যে অবিলম্বে সংখ্যালঘুদের উপর এই ধরনের নির্যাতন বন্ধ করতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিপক্ষে যারা অত্যাচার করছে তাদেরকে কড়া আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকার কি করতে পারতেন? বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের উপর এই অত্যাচারকে বন্ধ করতে পারতেন, যা তারা 1 বছরে পারেননি। এবং আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেভাবে আতঙ্কিত, তাদেরকে আত্মবিশ্বাস যোগাতে পারতেন কড়া কোনো অ্যাকশন নিয়ে। কিন্তু বাংলাদেশ সরকার কি করলেন? 15 মিনিটের মধ্যে পাল্টে একটি স্টেটমেন্ট দিলেন এবং সেই স্টেটমেন্টে বলা হলো যে ভারত যেভাবে বলছে সংখ্যালঘুর উপর অত্যাচার বাংলাদেশে হচ্ছে তা ঠিক নয়। দীপু দাসের এই হত্যাকাণ্ড আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা। এই একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে মেলাইন করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে, তা কিন্তু পরিষ্কার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এই স্টেটমেন্টে পরিষ্কার। ফলে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তা তো তারা স্বীকার করছেই না, উল্টে পুরো বিষয়টি ভারতের প্রচার, বাংলাদেশকে মেলাইন করার চেষ্টা, এই ধরনের আখ্যায়িত করছে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক এক প্রবণতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তৈরি করছে। ফলে এই জটিলতা এবং এই জটিলতার থেকে সমাধান সূত্র কিভাবে পাওয়া যাবে তা তো সময় বলবে। তবে ভারতের সেনাবাহিনী কিন্তু বসে নেই। ভারতের সেনাবাহিনী হঠাৎ করে একটি নোটাম জারি করেছেন বাংলাদেশ সীমান্তে এবং বঙ্গোপসাগরের কাছে, বাংলাদেশের কাছে একদম, সেখানে ভারত 25 থেকে 26শে ডিসেম্বর 680 কিলোমিটার জায়গা জুড়ে একটি মিসাইল টেস্ট করবে। 680 কিলোমিটার জায়গা মানে আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত শর্ট ডিস্টেন্স টার্গেট ভারত নিয়েছে এবং এই ধরনের নোটাম ইস্যু করা মানে পরিষ্কারভাবে বাংলাদেশকে করা হুঁশিয়ারি দেওয়া যে ভাই অনেক হয়েছে দাপাদাপি, এবার চুপ করো। আমাদের দুর্বলতা, কখনোই আমাদের উদারতাটাকে দুর্বলতা ভেবো না, আমাদের দুর্বলতা তোমাদেরকে সহ্য করা। এবার যদি আমরা পাল্টে অ্যাকশন নিই তাহলে কোথায় মুখ লোকাবে তোমরা ডিসাইড করে নাও। সব মিলিয়ে সীমান্তে বলুন, ডিপ্লোম্যাটিক বলুন, মিলিটারি এঙ্গেজমেন্ট বলুন, সব দিক থেকেই ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠছে, জটিল হয়ে উঠছে এবং মোহাম্মদ ইউনূস হয়তো এটাই চেয়েছিলেন। এবার যদি ভারত কোনো কড়া অ্যাকশন নেয় তাহলে তিনি ছলে বলে কৌশলে নির্বাচনটি পিছিয়ে দিতে পারবেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।